সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম আমাদের আজকের অতিথি। মঞ্জু, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমার দেশের শিরোনাম হচ্ছে ফেসিবাদী আমলে পুলিশ পদকের পেছনের গল্প, খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ। মানবজমিন দেশের কাইজা বিদেশে আন্দোলন কৌশলে নির্বাচনী প্রস্তুতি জামাতের। আমাদের সময় জোট গঠনে জামাত সাড়া পাচ্ছে না, 8 বিশ্ববিদ্যালয়ে নিয়োগে ভয়াবহ নিয়োগ। দেশ রূপান্তর, সাইবার হামলার সংখ্যা, গ্রেপ্তারও দমছে না জটিকা মিছিল। কালবেলা এনসিপি গণ অধিকার দর কষাকষি, পিআর সম্পর্কে জানেন না 56% মানুষ। খবরের কাগজ, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার স্বীকৃতি, 100 কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ, 1.5 বছরের অধরা প্রতারক চক্র। করতোয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। 24 ঘন্টায় ডেঙ্গুতে 12 জনের মৃত্যু। আজকে বিশ্ব সংবাদেই মূল খবর বলা যেতে পারে, সেটা হচ্ছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ফ্রান্স এবং পর্তুগালেও দেওয়ার প্রস্তুতি চলছে। আপনি কীভাবে দেখছেন এটাকে? ধন্যবাদ আপনাকে। যুক্তরাজ্য, আমি বলব যে 106 বছর পরে তাদের প্রায়শ্চিত্ত করছে। কারণ 1917 সালে যখন ফিলিস্তিনে বসতি স্থাপনের একটা সনদ হয়, তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিল আর্থার লেক্সাম। তার নামেই সেই সনদটার নামকরণ করা হয়। তো সেইখান থেকে ব্রিটিশরা যখন ওই সনদের প্রেক্ষিতে ফিলিস্তিনে তাদের ইসরায়েলি বসতির জন্য একটা অনুমোদন করে, তারপরে এই যে 106 বছর পার হয়ে গেল, 106 বছর পারের পরে এখন তারা ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। এটা আমি মনে করি তাদের একটা এটা আত্মযন্ত্রণাও হতে পারে, একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। 1917 সালে এই ঘটনা শুরু, তারা সনদটা সাইন করেছে। তারপরে 1947-এ এসে 47-এর 14ই মে যখন ফিলিস্তিন এবং এই অঞ্চল ব্রিটিশরা ছেড়ে দেয়, তখন কিন্তু এই এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন শুরু হয়। ইসরায়েলের ফিলিস্তিনের উপর বসতি স্থাপন যেটা হয়, সেটা হলো যে ফিলিস্তিনে ইসরায়েলটা রীতিমতো রিফিউজি ছিল। সেই রিফিউজি থেকে তারা এখন যারা তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে রিফিউজি করে ফেলছে। এবং এই যে কয়দিন যাবত আমরা দেখছি যে যেভাবে গাজায় হামলা হচ্ছে, হাসপাতাল, বাসা বাড়ি এবং বসতির মধ্যে, এবং নারী শিশুদের উপর যেভাবে হামলা হচ্ছে, মানবতর জীবন, সারা পৃথিবীতে এটা একটা আতঙ্ক। সবাই এটা নিন্দা করছে, কিন্তু একমাত্র যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কোনো কথা বলছে না। জাতিসংঘের 193টা রাষ্ট্রের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই কিন্তু ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে। এবং নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্যের মধ্যে যদি ফ্রান্স যদি স্বীকৃতি দিয়ে দেয়, তবে একমাত্র আমেরিকা ছাড়া 4টেই কিন্তু জাতিসংঘকে স্বীকৃতি দিল। তো এই অবস্থায় এটা একটা ভালো খবর মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের জন্য। কিন্তু তারপরে প্রশ্ন জাগে, এই যে এত সারা পৃথিবী ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, লাভটা কি ফিলিস্তিনের? কি পাচ্ছে ফিলিস্তিন? ইসরায়েলের হামলা তো কেউ থামাতে পারছে না, ইসরায়েল তো কারো কথা শুনছে না। ইসরায়েলের যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে তো কেউ দাঁড়াতে পারছে না। ফিলিস্তিনের মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, বাড়িঘর নষ্ট হচ্ছে। একমাত্র আমেরিকান সমর্থন ছাড়া ফিলিস্তিনের তো, ইসরায়েলের তো এই মুহূর্তে কোনো সমর্থন নাই। আমেরিকানরা এই জায়গায় এই যুদ্ধটা থামানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কয়দিন আগেও তো বেটো দিল, যে যুদ্ধবিরতির বিষয়টা বেতন দিল। তারপরেও বলবো যে এখনই মুসলিম বিশ্বকে চিন্তা করতে হবে, যে যেহেতু নিরাপত্তা পরিষদের 4টি দেশ স্বীকৃতি দিয়েছে এবং কানাডা দিয়েছে, অস্ট্রেলিয়া, এবার ভিন্ন পরিস্থিতি, পরিস্থিতি একটু ভিন্ন হয়ে গেছে। এখন দেখা যাবে যে
কালকে থেকে এই পরশুদিন থেকে যে জাতিসংঘের অধিবেশন যেটা মানে মূল অধিবেশন যেটা শুরু হতে যাচ্ছে, ফিলিস্তিন তো এটার সদস্য, কিন্তু তাদের ভোটিং পাওয়ার নাই। এই জায়গায় এখন ফিলিস্তিনের পক্ষে কারা অবস্থান নেয়, কারা জাতিসংঘকে চাপ দেয় যুদ্ধবিরতির জন্য, এবং এই ফিলিস্তিনের উপর যে আগ্রাসন শুরু হয়েছে, এইটা যদি বন্ধ করা সম্ভব না হয়, তবে এই ইসরায়েল তো মধ্যে মধ্যে আশেপাশের যে কোনো দেশের উপর অতর্কিত হামলা চালায় দেয়, এবং এই যে হামলাগুলো চালানো হচ্ছে সেই হামলাগুলোর কিন্তু কোনো জবাবদিহিতা নাই। যে কোনো একটা দেশের উপর হামলা চালিয়ে দিল, এই যে মানে অপ্রতিরোধ্য একটা অবস্থানে চলে গেছে ইসরায়েল। এই ব্যাপারে এইবার মানে জাতিসংঘের এই অধিবেশনে খুব স্পষ্টভাবে এবং জোরালোভাবে হয়তো কোনো প্রস্তাব আসতে পারে। তো আমরা আশা করি যে এই যে স্বীকৃতি, এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিনের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি যেন প্রতিষ্ঠিত হয়। অনেক ধন্যবাদ। রাজনীতির খবরাখবর কি? রাজনীতির খবরাখবর তো অনেকগুলা। রাজনীতির মেইন খবর হলো প্রধান উপদেষ্টা 3টা রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতিসংঘে যাচ্ছে। গত বছর তিনি জাতিসংঘে গিয়েছিলেন বিপ্লবীদের নিয়ে, এবং ওইখানে কে মাস্টার মাইন্ড, কার কারণে কিভাবে বিপ্লব হয়েছে, কিভাবে মানে অভ্যুত্থান হয়েছে, কিভাবে কে আন্দোলন করেছে, তিনি কিভাবে সরকার প্রধান হলেন, এই গল্প তিনি জাতিসংঘে করেছেন। এইবার তিনি নিয়ে যাচ্ছেন 3 দলের 6 জনকে। তো 3 দলের 6 জনকে নিয়ে যাওয়ার মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ কেউ বলছেন যে ওনার সাথে যে সব রাজনৈতিক দল আছে, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, জামাতে ইসলামী এবং বিপ্লবীরা, তারা যে আছে এটা তিনি বিশ্ব দরবারে একটা বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি, এই যে 3টা দল, এই 3টা দলই তো তিনি ক্যাম্পিং করতে পারেন যে আমরা এই 3 বড় দল আমাদের সাথে আছে এবং তারা রিপ্রেজেন্ট করছে আমার সাথে জাতিসংঘে। এইটা ওনার একটা ক্যাম্পিং হতে পারে বিশ্ব দরবারে। আরেকটা হতে পারে যে কেউ কেউ বলছেন যে এখন রাজনৈতিক যেই ডামাডোল চলছে, জামাত ইসলামী পিআর নিয়ে, এদিক দিয়ে আবার এনসিপি, গণ অধিকার, তারা আবার আলাদা একটা ফোরাম করার চেষ্টা করছে, এক দল আরেক দলের ভিতরে একত্রীভূত হওয়ার চেষ্টা করছে। বিএনপি ধৈর্য ধরে আছে, যেভাবেই হোক পায়ে পাড়া দিল তারা ঝগড়া করবে না, নির্বাচন পর্যন্ত তাদের যেতে হবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে ওইখানে যদি কোনো আলোচনা হয়, ওইখানে যদি নিজেদের মধ্যে কোনো আলোচনা হয়ে একটা পর্যায়ে যদি যেতে পারি, সেরকম একটা বিষয় হতে পারে, এরকম আলোচনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওইখানে যারা গেল তারা কিন্তু কেউ ডিসিশন মেকিংয়ে কেউ না। কারণ বিএনপির যারা গেলেন, অথবা জামাত ইসলামী যারা গেলেন, অথবা এনসিপিতে যারা গেলেন, তারা আলোচনা করলেই যে ডিসিশন হয়ে যাবে তেমন তো না। তাদের উপরে তো হাই র্যাঙ্কিং আছে, সেই আলোচনাটা ওই পর্যায়ে হবে। কিন্তু দেশের ঝগড়াটা আবার বিদেশে চলে গেল না, আবার দেশের ঝগড়া তো বিদেশে হবেই না, হবে না, হয়েছে আগে। কিন্তু এইবার বোধহয় একটা নতুন বার্তা দেওয়ার চিন্তা করেছেন প্রফেসর ইউনূস, যে কোনোদিন তো জাতিসংঘে সাধারণত রাজনৈতিক নিজস্ব দলের বাইরে কাউকে নেওয়া হয় না, অন্য দলকে নেয়ার মধ্যে দিয়ে তিনি এই বার্তাই দিলেন যে না, এটা জাতীয় ঐক্য আছে। তো এটাকে আপনি জাতীয় ঐক্য মেসেজটা দিলেন, কিন্তু দেশবাসী তো বিশ্বের অন্যান্য দেশের মানুষও তো জানে, শুধু উনি বললে তো হবে না। এই বিএনপি, জামাত এবং এনসিপির নেতৃবৃন্দকে ওই জায়গায় ক্যাম্পিং করলেই তো আর এমনটা হলো না যে বাংলাদেশে যা হচ্ছে এটা কেউ জানে না। কিন্তু আরেকটা যে আশঙ্কা দেশের ঝগড়াটা বিদেশে, আরেকটা যে আশঙ্কা এর মধ্যে আছে যে ওইখানে আবার আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং মানে এনসিপি বিরোধীরা ওইখানে আবার মারামারি হয় কিনা। কারণ আমরা দেখলাম যে লন্ডনে একটা যখন তথ্য উপদেষ্টা গেলেন তখন একটা সিন ক্রিয়েট হলো। এখন ওইখানে যদি হয় তখন এটা তো দেশের জন্য আরও অনেক বেশি খারাপ হবে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর হবে। যেখানে আমরা ঐক্য দেখানোর জন্য জাতিসংঘে নিয়ে গেলাম সব 3 বড় রাজনৈতিক দলের নেতাদেরকে, সেইখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ওইখানে বসবাসরত প্রবাসী আওয়ামী লীগের নেতারা আবার ওইদিকে বিএনপি, জামাতের কর্মীরা, এইভাবে যদি ওইখানে কোনো একটা ঝগড়া ফাসাদের মতো অবস্থা তৈরি হয়, বিদেশের রাজনৈতিক দলগুলো শাখা থাকার কি প্রয়োজন?
এইটা তো শুধু বাংলাদেশের, আর এটা তো ভারতেরও নাই, আর পাকিস্তানেরও নাই, কোথাও নাই। তাইলে আর বাংলাদেশ পৃথিবীর কোথাও আর পাওয়া যাবে না। শুধু তাই না, মূলদল না, শুধু ভাতৃপ্রতিম সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সকল সংগঠনের কিন্তু সংগঠন আছে বিদেশে। এবং শোনা যায় যে ওই সমস্ত কমিটি যারা গঠন করে, এটা নাকি অনেক টাকা পয়সা মানে হয়ে তারপরে কমিটি হয়। এবং এক এক এলাকায়, এক একটা স্টেটে এক একটা কমিটি হয়, এক একজন নেতা হয়, এক একটা নেতার নেতৃত্বে আবার এক একটা কমিউনিটি হয়। এরকম নানা রকম ঘটনা আছে। তো বাংলাদেশ, এটা হতে পারে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেশি রাজনীতি বোঝে, বেশি রাজনীতি করে, সে কারণে রাজনীতি ছাড়া থাকতে পারে না। এই শাখা না থাকলে তো আজকে এই ঝগড়াটার সম্ভাবনা ছিল না। না, সম্ভাবনা ছিল না। এবং এই ঝগড়া কিন্তু অনেক দিন যাবতই হচ্ছে, সেই 15-20 বছর যাবতই কিন্তু আরো বেশি আগের থেকেও হচ্ছে। তো আমাদের স্বভাবটাই হলো আমরা ঝগড়া করব, আমাদের স্বভাবটাই হলো আমরা মারামারি করব, সেটা দেশের মধ্যেই হোক আর বিদেশের মধ্যেই হোক। বাঙালির মধ্যে, বাংলাদেশি মানুষের মধ্যে 2-3 মানুষ একত্রিত হলে প্রথম যে সাবজেক্টটা আলোচনা হয় সেটি হলো রাজনীতির আলোচনা। রাজনীতি ছাড়া আমরা আসলে কেউ বুঝতে পারি। চায়ের দোকানে দেখা যায় যে 2 রিক্সাওয়ালা বসে আছে, তার মধ্যেও তারা নিজেরা রাজনীতি নিয়ে আলোচনা করছে। এবং এমন এমন আলোচনা যেটা আমরা মানে শুনলে মনে হয় যেন বিস্মিত হয়ে যাই। তো রাজনীতিটার চর্চাটা আমাদের মধ্যে খুব বেশি হচ্ছে, যার জন্য সব জায়গায় কমিটি লাগবে, সব জায়গায় নেতা হইতে হবে। আর নেতা হওয়ার প্রবণতা এত বেশি বেড়ে গেছে, সবাই এখন নেতা। আর 5 তারিখের পথে 5ই আগস্টের পরে তো নেতার আর অভাব নাই। সকল মানে সংগঠন, এনসিপির নেতা, বৈষম্য বিরোধীরা নেতা, আওয়ামী লীগ তো চলে গেছে, আওয়ামী লীগের মধ্যে এখন কেউ নেতা খুঁজে পাওয়া যায় না। অন্য অন্য রাজনৈতিক দলে যারা আছে সবাই এখন নেতা। এখন কিছু কিছু লোক আছে আবার লন্ডন থেকে ঘুরে আসে, হয়তো লন্ডন থেকে এমনিতেই বেড়ায় আসলো, তারা দেশে এসে আবার নেতা হয়ে যাচ্ছে, যে নেতার সাথে দেখা করে আসছি। নেতার সাথে দেখা করে আসলেই নেতা হয়ে যাওয়া যায়, এরকমও কিন্তু ঘটনা ঘটতেছে। যেমন ধরো তারেক রহমান সাহেব যেমন কিশোরগঞ্জের সমাবেশে উনি বললেন যে দলের নাম ভাঙিয়ে যদি কেউ কিছু করলে সে ব্যবস্থা নেওয়া হবে। এটা তার কাছে মেসেজ আছে যে এরকম দলের নাম ভাঙানো হচ্ছে। তো সেই মেসেজের প্রেক্ষিতে কিন্তু তিনি কথাটা বলেছেন। তো রাজনীতি এখন দেশে আছে, বিদেশে আছে, এবং কোথায় যে নাই বাংলাদেশের রাজনীতিটা বলা মুশকিল। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে বাঙালি আছে কিন্তু বাংলাদেশের রাজনীতি নাই, এমন দেশ মধ্যে খুব কম। রাজনীতি থাকা ভালো, কিন্তু এই অযথা মারপিট, হাঙ্গামা, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির একটা প্রশ্ন আছে না? ভাবমূর্তি তো আসলে নাই। আমরা তো ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কিছু করি না। আমরা এই দেশটাকে ব্র্যান্ডিং করার জন্য 54 বছর তো বয়স হয়েছে। 54 বছর বয়সের মধ্যে আমাদের সমস্যা কাছাকাছি সময়ের মধ্যে ভিয়েতনাম স্বাধীন হয়েছে। তো ভিয়েতনামের ব্র্যান্ডিং কোথায় আর বাংলাদেশের ব্র্যান্ডিং কোথায়? ভিয়েতনামের পার ক্যাপিটা ইনকাম কত, ভিয়েতনামের মানুষের জীবনযাপন কেমন, ভিয়েতনামের অর্থনীতি কেমন, ভিয়েতনামের রাজনৈতিক কালচার কেমন, আর আমাদের অবস্থা কেমন? আমাদের তো এখন ইলেকশন করার জন্য লোক ভাড়া করতে হয়, আমাদের মধ্যে ঐক্য তৈরি করার জন্য কমিটি লাগে, আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার জন্য আবার মধ্যস্থতা লাগে। আমাদের এখানে নির্বাচন যখনই আসে তখন বিদেশিরা এসে আমাদের মাতব্বরি করে, আমরা নিজেরা কিছু করতেও পারি না, ঝগড়াটা ছাড়া আমরা কিছু করতে পারি না। সেই ঝগড়া দেশের মধ্যেই হোক আর বিদেশের মধ্যেই হোক, এটা হলো আমাদের রাজনীতির ফসল। অনেক ধন্যবাদ। পিআর সম্পর্কে জানেন না 56% মানুষ, এটা জরিপের ফল সামনে দেখছি। এটা আমার মনে হয় আরও বেশি হবে, কারণ আমরা তো যে সমস্ত সংগঠনগুলা জরিপ করে, এই সংগঠনগুলা তো ঢাকার আশেপাশে অথবা চিটাগাং শহর অথবা শহর ভিত্তিক মানুষের মধ্যে আলোচনাটা হয় এবং জরিপটা হয়। কিন্তু গ্রাম পর্যায়ের যেই জরিপ, গ্রামের একটা মানুষকে যদি গিয়ে জিজ্ঞেস করে যে পিআরটা কি, কয়টা মানুষ উত্তর দিতে পারবে, কয়টা মানুষ বলতে পারবে পিআরটা কি? পিআরটা খালি আলোচনার মধ্যে থাকবে। এখন হাতে হাতে মোবাইল চলে যাওয়ার কারণে পিআর শব্দটার সম্পর্কে অনেকে পরিচিত হয়ে গেছে, কিন্তু পিআরের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা সম্পর্কে সাধারণ আমাদের দেশের মানুষকে অত বেশি শিক্ষিত, অত বেশি রাজনৈতিকভাবে এই জিনিসটা জানে? আর পিআর পৃথিবীর কোথায় কোথায় আছে, পিআরের সুফলটা কোথায় কোথায় পৃথিবীতে আছে, সেটাও তো জানার কথা না। নেপাল পিআরের একটা উল্লেখযোগ্য মানে রাষ্ট্র ব্যবস্থা ছিল, সরকার ব্যবস্থা ছিল। নেপালের অবস্থা কি হলো? পিআরটা যদি এত ভালোই হতো, নেপালের এই অবস্থা তো হওয়ার কথা না। একবার না তো
অনেকবার হয়েছে, 14 বার সরকার পতন হয়েছে। সুতরাং আমাদের এখানে একটা কনসেপ্ট তৈরি করতে হলে বা একটা কনসেপ্ট আনতে হলে এই কনসেপ্টটা নিয়ে কালচার করতে হবে, তো এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করতে হবে। হঠাৎ করে আমি একটা কনসেপ্ট নিয়ে আসলাম যে এইটা ছাড়া আমি নির্বাচন করবই না। তো এখন এইটা যেমন আমাদের ছোট সময়ের গল্পের কথা মনে হয় যে এটা না দিলে আমি স্কুলে যাব না, এটা না দিলে আমি এই শার্ট পরবো না, এরকম নানা রকম বাচ্চাদের আলোচনা আছে না। এখন আমাদের মধ্যে এরকম একটা গোড়ামি চলে আসছে। এখন এইটা না দিলে আমি ইলেকশন করব না, এইটা না দিলে আমি নির্বাচন হইতে দিব না, এটা তো হলো একটা মানে অ্যারোগেন্সি। রাজনীতিতে আলোচনা হলো সর্বোত্তম পন্থা, যেটা আমরা গণতন্ত্রের বিউটি বলি, যে গণতন্ত্রের বিউটি হলো অন্যের মতামতকেও শ্রদ্ধা জানানো। এখন আমি যদি রিজিট হয়ে থাকি এইটা না হলে এটা হবে না, এটা না হলে এটা করতে দিব না, তা আমি যদি বলি যে পিয়ার না হলে নির্বাচন করতে দিব না, তো নির্বাচন চাচ্ছে না কারা? আওয়ামী লীগ নির্বাচন চায় না, কারণ আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে। এখন যদি বলা হয় যে আওয়ামী লীগ যে জিনিসটা চায় না, পিয়ার না হলে যারা নির্বাচন চাবে না, তো তাদের সাথে মৌলিক জায়গায় ডিফারেন্সটা কোন জায়গায়? হ্যাঁ, এখন পিয়ারটা কোন পর্যায়ে হতে পারে? যদি বিএনপি যে কথাটা বলতেছে যে পিয়ারটা হতে হবে, যদি হয় যে নিম্ন কক্ষে যতগুলা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের সংখ্যানুপাতে উচ্চ কক্ষে পিয়ার হবে। কারণ আমার যে ভোটার, সেই ভোটার তো আমি আমার এলাকার একটা মানুষকে ভোট দিতে চাই, আমি তো দেখতে চাই আমি কাকে ভোটটা দিলাম, আমি তো একটা দলকে ভোট দিতে চাচ্ছি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম জয় লাভের পরে, জামাত ইসলামী সংগঠন শিবিরের জয় লাভের পরে এখন তো তাদের কনফিডেন্স আরও বেড়ে গেছে। তো কনফিডেন্স যদি বেড়ে যায়, যেটা সালাউদ্দিন সাহেব কয়েকদিন আগে বললো যে এত কনফিডেন্স যদি বেড়ে যায়, প্রচারণা চলছে বিএনপি নাকি বিরোধী দলে যাবে, যদি বিরোধী দলে বিএনপি যায় তো আপনারা নির্বাচনের সময় আপনারা কন্ডিশন দিচ্ছেন কেন? তো নির্বাচনে আসেন, কারণ ডাকসু আপনারা জিতছেন, জাকসু জিতছেন, আপনাদের তো কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। সুতরাং শর্ত না দিয়া জনগণের কাছে যান, জনগণকে বলেন যে আমাদেরকে ভোট দেওয়ার জন্য। এখন জনগণের কাছে না গিয়ে আগেই যদি আপনার সংসদে কয়টা আসন থাকবে এই হিসাবটা আগে করে যদি আপনি তারপরে ইলেকশনে যেতে চান, সেটা তো গণতন্ত্র হলো না। গণতন্ত্রের জন্য এই যে লড়াইটা আমাদের গত 2024 পর্যন্ত, এই যে লড়াইটা 16 বছরের লড়াইটা, এই লড়াইটাই তো ছিল আমরা ভোট দিব, ভোটের অধিকারটা আমাদের থাকতে হবে। এই দেশের মালিক জনগণ, জনগণ ভোট দিবে, সেই ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবে এবং তারা দেশ চালাবে। এখন জনগণের ভোট নেওয়ার আগেই যদি আমি কন্ডিশন দিয়ে দেই যে এই পদ্ধতিতে হবে, এই পদ্ধতিতে হলে কি হবে, আমার এতটা আসন আমি পাবো, তো সেই আসনের হিসাবটা যদি আপনার কাছে আগেই থাকে তো জনগণের আর দরকারটা কি? যেভাবে আপনারা নিজেরা বসে আলোচনা করে নেন যে কটা 32টা দল আর একটা 12 দলীয় জোট, এই 33টা নিয়ে তো আপনারা ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন। তো এই যে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে বসে কে কয়টা আসন নেবেন সেটা নিজেরা শিয়ালের পিঠাভাগের মতো আপনারা ভাগটাগ করে নেন, জনগণকে বলেন যে আমরা ভাগ করে নিয়ে নিছি, সুতরাং ভোট টোটার দরকার নাই, এইটাই গণতন্ত্র। এই গণতন্ত্রে যান। এখন এই গণতন্ত্রে যদি আপনারা যাবেনই, তখন এই যে এতদিন যাবত ঐক্য, এই সংস্কার, এইটা করতে হবে, সেইটা করতে হবে, জুলাই সনদ করতে হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, তো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন যদি আপনারা চান, তো এখন এই সংবিধানটা কি হবে? এখন আবার বলতেছেন সংবিধানের বাইরে হবে জুলাই সনদ, নাকি সংবিধানের ভিতরে হবে, সংবিধানের চেয়ে বেশি গুরুত্ব পাবে নাকি সংবিধানের চেয়ে কম গুরুত্ব পাবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, নানা রকম কথাবার্তা। তো এখন একটা জায়গায় তো আসতে হবে, নানা রকম কথাবার্তা বললে হতে হবে না, একটা জায়গায় আপনাদের আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় এসে জনগণকে বলতে হবে যে আমরা এক জায়গায় আসছি, আমরা ভোট চাই, আপনারা জনগণ আমাদেরকে ভোট দেন, আমরা ভালো মানুষ এবং ক্লিন ইমেজের মানুষগুলোকে মনোনয়ন দিব, তাদেরকে আপনারা ভোট দেন, কোনো দলকে না, ব্যক্তিকে ভোট দেন। আমি ব্যক্তি হিসাবে আমি দেখতে চাই আমার এলাকায় জনপ্রতিনিধি কে হবে, আমি একটা ভালো মানুষকে ভোট দিতে চাই, আমি একটা দলকে ভোট দিতে চাই না। তো এরকম একটা প্রক্রিয়া আপনারা শুরু করেন, জনগণকে ভোটাধিকারটা প্রয়োগ করে সুযোগ করে দেন। এই পটভূমিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি?
এই পটভূমিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশের দুইটা দল, দুইটা গ্রুপ, আপনি যদি চিন্তা করেন যে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা দলেরই কিন্তু জিয়াউর রহমানের ফ্যামিলির কেউ অথবা শেখ মুজিবের ফ্যামিলির কেউ, এই দুই ফ্যামিলির কেউ ছাড়া এই দুইটা দলের কেউ নেতৃত্ব দিতে পারবে না। বাংলাদেশে এখন যে কেউ চাইলেই আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না শেখ মুজিব ফ্যামিলির কেউ এসে আওয়ামী লীগের হাল না ধরে, যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশে না আসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এটাই হলো বাস্তবতা। কারণ এই বাস্তবতা এখন আওয়ামী লীগ যদি আবার পুনরুজ্জীবিত করতে হয়, তাদেরকে বিদেশ থেকে ফিরতে হবে। হয় শেখ হাসিনা আসতে হবে, না হয় শেখ রেহানা আসতে হবে, না হয় জয় আসতে হবে, না হয় রেহানা আসতে হবে, না হয় ববি আসতে হবে, কেউ না কেউ আসতে হবে, না হয় টিউলিপ আসতে হবে, এসে আওয়ামী লীগের হাল ধরতে হবে। কিন্তু বিদেশ থেকে আসাটা তাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। যতক্ষণ পর্যন্ত না তারা না আসতে পারবে, আওয়ামী লীগের আপাতত কোনো ভবিষ্যৎ নাই। তবে ভবিষ্যতে যে ভবিষ্যৎ হবে না বাংলাদেশের, তো এরকম নিশ্চিত করে কিছু বলা যায় না। কারণ আওয়ামী লীগও তো মনে করেছিল তারা চিরদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে, কিন্তু সেই চিরদিনের ক্ষমতায় থাকার সে অভিলাষ তো তারা পূরণ করতে পারে নাই। মুহূর্তের মধ্যে তো তা উড়ে গেল। তারা বুঝতেও পারে নাই যে তাদের পায়ের নিচে থেকে মাটি চলে গেছে। তাহলে কি নির্বাচনে কি করবে? নির্বাচনে তাদের এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে। আওয়ামী লীগের ভোটটা, আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে। এইবার স্বতন্ত্র প্রার্থী অনেকে দাঁড়িয়ে যেতে পারে, যাদের ইমেজ ভালো আছে, স্বতন্ত্র প্রার্থীর কাছে আওয়ামী লীগ ভোট চলে যেতে পারে, অথবা অঞ্চল ভিত্তিক আওয়ামী লীগ বিএনপি অথবা আওয়ামী লীগ জামাতের নেতাদের মধ্যে আলোচনা করে অঞ্চল ভিত্তিক আসন ভিত্তিক ভাগ হয়ে যেতে ভোট। কারণ না হলে এই যে আওয়ামী লীগের ভোট, এই ভোটাররা তো ঘরে বসে থাকবে না, কারো ভোট দিবে। আওয়ামী লীগের যারা চিহ্নিত এবং পরিচিত নেতা কর্মী, তাদের বাইরে অপরিচিত, মানে চেহারা ফিগারটা নাই, ওরকম দলীয় ফিগার নাই, কর্মী সমর্থক, এই ভোটার তো ভোট দিতে যাবে। এই ভোট তো কারো না কারো বাক্সে পড়বে। সেই ভোটটা তৃণমূল পর্যায়ে যাদের বাক্সে নিতে পারে, সেটা হলো ব্যক্তিগত ক্যারিশমা, ব্যক্তিগত উদ্যোগ এবং অঞ্চল ভিত্তিক আলোচনার মাধ্যমে যারা ভোট নিতে পারে। এর বাইরে তো আওয়ামী লীগের ভোট কোথাও যাবে না, কোথাও না কোথাও যাবে। তো এখন এই হিসাবটা অঞ্চল ভিত্তিকও হবে, কেন্দ্র ভিত্তিক হবে এবং আসন ভিত্তিক, কিন্তু এই হিসাবটা হবে। এই হিসাব জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। এই হিসাব জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।